আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইউক্রেনে পাঠানো সব যুদ্ধ বিমান ধ্বংস করার হুমকি রাশিয়ার। এরপর জানিয়ে দেব অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি নিহত। জানিয়ে দেব হিজাববিহীন নারীদের ক্ষমাহীন বিচারের হুমকি ইরানের বিচার প্রধানের। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় আইআরজিসির আরো এক কর্মকর্তা শহীদ। সর্বশেষ জানিয়ে দেব হংকং এর বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে পাঠানো সব যুদ্ধ বিমান ধ্বংস করার হুমকি রাশিয়ার। রাশিয়া জানিয়েছে ইউক্রেনে পাঠানো সকল যুদ্ধ বিমান ধ্বংস করা হবে। ইউক্রেনকে ন্যাটো সদস্য পোল্যান্ড ও স্লোভাকিয়া মিগ-29 যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা করার প্রেক্ষাপটে রাশিয়া এই হুমকি দিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, বিশেষ সামরিক অভিযানের ধারাবাহিকতায় এই সরঞ্জামের সবকিছুই ধ্বংসের লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, মনে হচ্ছে এসব দেশের সবাই পুরনো অপ্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর কাজে ব্যস্ত রয়েছে। মস্কো এর আগে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে সরাসরি অংশগ্রহণের জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছিল। এছাড়া মস্কো বলেছিল ন্যাটোর অস্ত্র তার বাহিনীর বৈধ টার্গেট হবে। যত দ্রুত সম্ভব ইউক্রেন ও রাশিয়াকে শান্তি আলোচনা ফের শুরুর আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার কিয়েভ ও মস্কোকে যত দ্রুত সম্ভব পুনরায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বলেছেন, বেইজিং আশঙ্কা করছে সংঘাত বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কোলেবাকে বলেন, বেইজিং আশা করে যে সকল পক্ষ শান্ত থাকবে ও সংযম পালন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা আবার শুরু করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে। তিনি আরো বলেন, চীন আশা করে যে ইউক্রেন ও রাশিয়া সংলাপ এবং সমঝোতার আশা ধরে রাখবে। ইউক্রেনে গণহত্যার কোনো সন্ধান পাওয়া যায়নি। জাতিসংঘ রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের একটি তদন্ত দল ইউক্রেনে গণহত্যা সংগঠিত হয়েছে এমন কোনো তথ্য পায়নি। বৃহস্পতিবার ওই দলের প্রধান কথা বলেছেন। তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ইউক্রেনে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাইনি। তবে তিনি আরো বলেন, সেখানে আমরা লক্ষ্য করছি যে দেশটি সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, কিন্তু আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সূত্র আল জাজিরা ও এএফপি। অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের সাথে যুদ্ধরত রাশিয়া উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। খবর আনাদুল এজেন্সির। শনিবার মস্কোতে সেনা কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে কথা জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। বলেন, বিষয়টি তদারকির জন্য সামরিক কারখানাগুলো পরিদর্শন করছি। আমাদের সর্বাধিনায়কের তত্ত্বাবধানে ইউক্রেনের চলমান বিশেষ সামরিক অভিযান সফল করতে আমরা সবকিছু করতে রাজি আছি। বৈঠকে ইউক্রেন যুদ্ধে নিযুক্ত সেনা কমান্ডারদের কাছ থেকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য শোনেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এ সময় তিনি ইউক্রেনে রুশ সেনাদের কাছে নিরবিচ্ছিন্নভাবে অস্ত্র সরবরাহের কৌশল নিয়ে আলোচনা করেন। পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি নিহত। জেরুজালেমের আল-আকসা চত্বরে পুলিশের গুলিতে মেডিকেল শিক্ষার্থীর নিহত হওয়ার কয়েক ঘন্টা পরে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি সৈন্য গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। খবর আল জাজিরা। শনিবার এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। নিহতের নাম মোহাম্মদ রায়েদ বারাদিয়া। তার বয়স 24 বছর। প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থাকে বলে, বেইত উম্মাহর শহরের কাছে নিজের গাড়িতে গুলিবিদ্ধ হন বারাদিয়া। চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। ওই বার্তা সংস্থা প্রতিবেদনে বলেছে, রক্তাক্ত বারাদিয়াকে অসহায় অবস্থায় ফেলে রাখা হয়েছিল। যাওয়ার আগ পর্যন্ত তিনি এই অবস্থায় ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বারাদিয়াহর গাড়ির সৈন্য দলের কয়েকজনকে ধাক্কা দেন, পরে তাকে গুলি করা হয়। গাড়ির ধাক্কায় 3 জন আহত হন। তাদের 2 জনের অবস্থা
অবস্থা গুরুতর। শনিবার ইসরায়েলি পুলিশ বলেছে তারা পশ্চিম জেরুজালেমে আল-আকসার প্রবেশ পথ চেইন গেটে একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। হিজাববিহীন নারীদের ক্ষমাহীন বিচারের হুমকি ইরানের বিচার প্রধানের। ইরানের সংবাদ মাধ্যম বাধ্যতামূলক পোশাক বিধি অবজ্ঞা করা নারীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় ইরানের বিচার বিভাগের প্রধান হুমকি দিয়েছেন, যেসব নারী হিজাব ছাড়া বাইরে আসবেন তাদের বিরুদ্ধে কোনো দয়া দেখানো ছাড়াই বিচারের আওতায় আনা হবে। সরকার বাধ্যতামূলক হিজাব আইন আবার আরোপ করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর গোলাম হোসেন মোহসেনি এজেইর কাছ থেকে এই সতর্কবাণী এলো। এজেইকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদ ওয়েবসাইট জানিয়েছে হিজাব না পরা আমাদের মূল্যবোধের সঙ্গে শত্রুতার শামিল। তিনি আরো বলেন, যারা এই ধরনের অসঙ্গতিপূর্ণ কাজ করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং ক্ষমাহীন বিচারের আওতায় আনা হবে। তবে শাস্তির মাত্রা ও ধরন সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি। ইরানের প্রধান বিচারপতি এজেই জানান, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা সুস্পষ্ট অপরাধ ও যে কোনো ধরনের অস্বাভাবিক আচরণ যা ধর্মীয় আইনের বিরুদ্ধে যায় এবং প্রকাশ্য ঘটে তা বিচারিক কর্তৃপক্ষকে জানাতে বাধ্য। গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে 22 বছর বয়সী এক কুর্দি নারীর মৃত্যুর পর থেকে ইরানের হিজাব পরিত্যাগকারী নারীর সংখ্যা বাড়ছে। হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনিকে আটক করা হয়েছিল। মাহসার মৃত্যুর পর সারা দেশে বিদ্রোহ ছড়িয়ে পড়লে সরকারি বাহিনী বল প্রয়োগের মাধ্যমে তা দমন করে 1979 সালের বিপ্লবের পর ইরানের প্রবর্তিত ইসলামী শরিয়া আইনের আওতায় নারীদের চুল ঢেকে রাখা এবং তাদের শারীরিক অবয়ব ঢেকে রাখার জন্য লম্বা ও ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। এই আইনের লঙ্ঘনকারীদের প্রকাশ্যে ভৎসনা, জরিমানা ও গ্রেপ্তারের সম্মুখীন হতে হয়। সূত্র ভয়েস অফ আমেরিকা। সিরিয়ায় ইসরায়েলি হামলায় আইআরজিসির আরও এক কর্মকর্তা শহীদ। সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আরও এক কর্মকর্তা শহীদ হয়েছেন। শুক্রবারের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা গেলেন। এ নিয়ে শুক্রবারের হামলায় আইআরজিসির মোট 2 কর্মকর্তা শহীদ হলেন। সর্বশেষ শহীদ হওয়া ইরানি কর্মকর্তার নাম মেখদাত মেহকনি। এর আগে শুক্রবারের হামলায় শহীদ হয়েছিলেন আইআরজিসির কর্মকর্তা মিলাদ হায়দারি। মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল মোট 6 বার সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সময়মতো নিশ্চিতভাবে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আইআরজিসি। ইহুদিবাদী ইসরায়েলের এ সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিরিয়া। বহুবার এ প্রতিকার চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়েছে দামেস্ক, কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের হামলার বিরুদ্ধে টু শব্দ করেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সূত্র পার্টস টুডে। হংকং এর বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। হংকং ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার কার্যালয়। মার্কিন সরকারের জারি করা 2023 হংকং পলিসি অ্যাক্ট রিপোর্ট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের দেওয়া এক বিবৃতির প্রতিক্রিয়ায় শনিবার এই আহ্বান জানান কমিশনার কার্যালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, হংকং চীনের অংশ, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়ন স্বার্থ রক্ষার জন্য চীন সরকার সম্পূর্ণরূপে দৃঢ় প্রতিজ্ঞ এবং হংকং এর বাসিন্দা সহ সমস্ত চীনা জনগণ বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। এ সময় মুখপাত্র আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এক দেশ দুই ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা আইন এবং হংকং এর নতুন নির্বাচনী ব্যবস্থার সফল অনুশীলনকে অসম্মান করেছে এবং হংকং এ আইনের